হ্যাঁ, ওই যে ছোটবেলায় যেটা হতো যে বিছানার নিচ থেকে ভূত আসবে। হ্যাঁ, ওই যে একটা মিম আছে না, क्या लिखूं दिमाग में कुछ है कि नहीं। क्या लिखूं दिमाग में कुछ है भी कि नहीं। এই ভয় পাওয়া যে চ্যাপ্টারগুলো আছে আমাদের বিজিএস এ কমনলি, এইসবকে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব, কিভাবে পড়বো এবং কিভাবে পড়লে আমাদের পরীক্ষার প্রিপারেশন আরো সলিড হবে। হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং সামনে যেহেতু আমাদের এক্সাম, সো এই কারণে এক্সাম নিয়ে টেনশন হওয়া, প্যানিক হওয়াটা খুবই স্বাভাবিক। অলরেডি তোমরা হয়তো বোর্ডে একটা ছবি বলি বা একটা মিম বলি দেখতে পাচ্ছ, তাই না? এই মিম টেমপ্লেটটা খুবই কমন। হয়তো এখানে আমরা যে 3টা চ্যাপ্টারের নাম লিখেছি, এই 3টা চ্যাপ্টারের নাম বাদে অনেকে হয়তো মেসি, রোনালদো, এমবাপ্পেও লিখতে পারো, অনেক কিছু দিয়ে আমরা এই মিম টেমপ্লেটটা দেখেছি। আজকে আমরা মূলত আমাদের সামনে টেস্ট এক্সাম আছে, আমাদের সামনে বোর্ড এক্সাম আছে এবং বিজিএসের কিছু কিছু চ্যাপ্টার যেটা আমাদেরকে হন্ট করে রাতের বেলায়। হ্যাঁ, ওই যে ছোটোবেলায় যেটা হতো যে বিছানার নিচ থেকে ভূত আসবে, হুট করে মনে হয় বিছানার নিচ থেকে চ্যাপ্টারগুলো বের হয়ে আমার গলা টিপে ধরবে। সো এই হন্ট করা, এই ভয় পাওয়া যে চ্যাপ্টারগুলো আছে আমাদের বিজিএসে কমনলি, এইসবকে কীভাবে আমরা অ্যাপ্রোচ করব, কীভাবে পড়বো এবং কীভাবে পড়লে আমাদের পরীক্ষার প্রিপারেশন আরও সলিড হবে, সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখব। ঠিক আছে, আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি তোমাদের হিমেল ভাইয়া। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছি, এতটুকুই আমার পরিচয়। এখন তোমাদের কাছে ভাইয়া অনেকেরই কনফিউজ লাগতে পারে যে বুঝলাম না ভাইয়া, মানে এখানে একটা বক্স করা, ছক আঁকানো, মানে আমাদেরকে কি আপনি এখন সুডুকো খেলবেন এই টাইপের কিছু? ব্যাপারটা এরকম না ভাইয়া। আমরা খুব সিম্পলি এই যে 3টা চ্যাপ্টার, 3টারই এই অবস্থা কেন? কারণ 3টাই আমাদের বইয়ের প্রচণ্ড কঠিন চ্যাপ্টার এবং এটার অ্যাপ্রোচগুলো আলাদা হওয়া উচিত। এই 3টা চ্যাপ্টারের মতো প্রবলেমেটিক এবং ঝামেলার চ্যাপ্টার আর কোনোটা তেমন একটা নয়। আর বাকি চ্যাপ্টারগুলো তুমি হয়তো মুখস্থ করলেই হয়ে যাচ্ছে, রিডিং করলেই হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে তুমি দেখবা মুখস্থ করি যতই, রিডিং পড়ি যতই, আর কোনো সলিউশন বের হয় না। আমাদের প্রথমে এটা বুঝতে হবে অ্যাপ্রোচ কীভাবে করব। 3 নম্বর চ্যাপ্টার সৌরজগৎ ও ভূমণ্ডল থেকে যদি স্টার্ট করি, চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 3, 3 নম্বর চ্যাপ্টার থেকে আমাদেরকে ভাই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এখানে কি কি আসলে পাই। একটু খেয়াল করো তো, আমরা এখানে ম্যাথস পাই, তাই না? তারপরে বিভিন্ন রকমের দিন রাত্রির দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি, জোয়ার ভাটা, তারপরে বিভিন্ন ধরনের দ্রাঘিমাংশ, অক্ষাংশ, প্রতিপাদ স্থান, অনেক ডিটেল আমরা পড়ি এবং ভূ অভ্যন্তরের গঠন, অনেক কিছু আমরা দেখি। এখানে আমাদেরকে এই প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা অ্যাপ্রোচ করতে হবে। অ্যাপ্রোচ করে আমরা কি করব? ম্যাথস তো আমি ইজিলি বুঝলাম, ম্যাথস তো আমরা বোঝা গেল। আমরা গ্রহ নিয়ে সাফার করি। লেটসে আমরা গ্রহ নিয়ে একটা ছক এরকম বানাবো। এইখানে গ্রহ লিখলাম, এখানে গ্রহগুলো লেখা হলো, এইখানে প্রত্যেকটা গ্রহের আয়তন, সূর্য থেকে দূরত্ব, পৃথিবী থেকে দূরত্ব, উপগ্রহ আছে কিনা, পৃথিবীকে সূর্যকে কতদিনে প্রদক্ষিণ করে, অবস্থা কি, উপাদান কি, এই জিনিসগুলো আমরা লিখলাম। এটা একটা ছক হতে পারে। এই চ্যাপ্টারের আরেকটা ছক কি নিয়ে হতে পারে ভাইয়া? আরেকটা ছক হতে পারে আমাদের এই সব আইডিয়ার বাইরে। লেটসে জোয়ার ভাটার ক্ষেত্রে আমরা কমনলি কী কী বৈশিষ্ট্য দেখি, কত ধরনের জোয়ার রয়েছে, কত ধরনের ভাটা রয়েছে। আবার এইসবের বাইরেও দ্রাঘিমাংশ, আমরা হয়তো রেখা বা অংশ দিয়ে আমরা আলাদা আলাদাভাবে এক্সপ্লেন করলাম যে দ্রাঘিমাংশ বলতে কতটুকু বোঝায়, অক্ষাংশ বলতে কতটুকু বোঝায়, কর্কট ক্রান্তি রেখা কি, মকর ক্রান্তি রেখা কি। এই জিনিসগুলো আমরা ছক করে রাখলে কি হবে ভাইয়া? প্রথমত আমাদের পড়ার সাথে যতটুকু পড়লাম, আমাদের প্রায় এই চ্যাপ্টারে কী করতে হয়, একবার পড়লাম আবার পেজ উল্টাই, ভুলে যাই, আবার উল্টাই। হ্যাঁ, ওই যে একটা মিম আছে না, क्या लिखूं दिमाग में कुछ है कि नहीं। তো পরীক্ষার হলে এরকম একটা অবস্থা শুরু হয়ে যায়। সো এইটা যদি আমরা অ্যাভয়েড করতে চাই, আমরা এরকম ছক করে ফেলবো, ছক করে সাজিয়ে লিখবো, তাহলে 2টা জিনিস হবে ভাইয়া। প্রথমত তোমার নিজের একটা হ্যান্ডমেড নোট রেডি হয়ে যাবে, যেই নোটটা তুমি প্র্যাকটিসিং প্রসেসের জন্য, এই নোটটা কিন্তু তোমার এইভাবেই রেডি হবে যে তুমি কি করছো, পড়ছো, পারছো, লিখছো, পারছো না ফাঁকা রাখছো, পারলে আবার প্রথম থেকে গুছিয়ে লিখছো। তার মানে তোমার এখানে প্র্যাকটিসটাও হচ্ছে। সেকেন্ডলি এই হ্যান্ডমেড নোটটা তোমাকে পরীক্ষার আগে এমসিকিউ, সিকিউ, শর্ট কোশ্চেন বা এই চ্যাপ্টার নিয়ে যত ইম্পর্টেন্ট জিনিস আছে সব কিছু প্রোভাইড করতে পারছে। এটা একটা কারণ যে আমরা এইখানে ছকটা এঁকেছি, যাতে আমরা ছকগুলো করে পড়তে পারি। সেম গোজ ফর
এই থার্ড চ্যাপ্টারের বাইরে আমরা যে ফোর্থ চ্যাপ্টার এবং ফিফথ চ্যাপ্টার দেখি, এই চ্যাপ্টারগুলোর সবচেয়ে বাজে ব্যাপার কি জানো ভাইয়া? আমাদের এক্সামে আমরা সিকিউ দেখি, এমসিকিউ দেখি, শর্ট কোশ্চেন দেখি। আমি মানি যে সিকিউতে তোমাদের কাছে অপশন আছে, তোমরা হয়তো বলবা যে ধুর ভাই এত প্যারা নিতে পারবো না, 3 4 5 পড়বই না। ফাইন, তুমি সিকিউতে অপশন আছে বাদ দিলা। এমসিকিউতে তোমার এমসিকিউ থাকবে 30টা। শর্ট কোশ্চেনে ভাইয়া তোমার শর্ট কোশ্চেন লিখতেই হবে মাস্ট। এই জায়গাগুলোতে তুমি বাদ দিতে পারবা না। চ্যাপ্টার 3 4 5 এই 3টা চ্যাপ্টার থেকে যদি লেটসে সবচেয়ে কম যদি 5টা এমসিকিউ আসে এবং সেই দিন তোমার ভাগ্য এতটাই খারাপ হয় যে তুমি দেখা দেখিও করতে পারতেছো না, কঠিন একটা গার্ড পড়ছো হলে, তাহলে তোমার অটোমেটিক এখানে 30-এ তুমি 5 আনসার করতে পারতেছো না, 25 নাম্বার হয়ে গেল। তার মধ্যে সেকেন্ড ফেজে দেখা যাবে 25টা যে আনসার করলা সব হবে, 2টা একটা তো ভুল হতেই পারে, নাম্বার কমে গেল। শর্ট কোশ্চেনে আসলে লিখতে পারবা না। অনেক সময় সিকিউতে তোমাদেরকে ট্রিক করার জন্য বা কোশ্চেন যদি হার্ড হয় তাহলে তখন দেখা যায় যে কঠিন চ্যাপ্টারের অনেক অনুধাবনমূলক প্রশ্ন, ধরো তোমার এখানে প্রশ্ন সিকিউতে করা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের কিংবা সেকেন্ড চ্যাপ্টারের, সে ফার্স্ট বা সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চেনের মধ্যে সিকিউতে দেখা যাবে হুট করে যে সৌরজগৎ ও ভূমণ্ডলের একটা অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে কিংবা নদ নদী ও প্রাকৃতিক সম্পদের একটা অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া। তখন তোমার কি হবে ভাইয়া? তখন শুধুমাত্র এই একটা জিনিস স্কিপ করার কারণে তোমার পুরো সৃজনশীল নিয়ে তুমি একটা দ্বিধায় পড়ে যাবা যে আমি কি এটা অ্যান্সার করবো নাকি করবো না। সো এইটা অ্যাভয়েড করার জন্য হলেও আমাদের এইটা পড়া উচিত ভাইয়া। এখন পড়তে তো হবে, কিছু তো করার নেই। পড়াটা কিভাবে ইজি বানানো যায় সেটা আমরা একটু বুঝি। ভূপ্রকৃতি ও জলবায়ু, নদ নদী ও প্রাকৃতিক সম্পদ, এই দুইটা জায়গাতেই আমরা ভূপ্রকৃতির অনেক ডেটা দেখি, অনেক কম্প্যারিজন দেখি। এই ভূপ্রকৃতির মধ্যে আবার বাংলাদেশের গরমকালের, শীতকালের, বর্ষাকালের আবহাওয়া, টাইম লেন্থ, কতটুকু তাপমাত্রা, অনেক ডিটেল আছে। আবার অন্য দেশের সাথে একটা তুলনা আছে। সেই বইতে নদ নদী ও প্রাকৃতিক সম্পদ, আমাদের দেশের অনেক নদ নদী, পদ্মা, মেঘনা, যমুনা, এরপর আর বললো না, তীরে শিবির, যাই হোক, পদ্মা, মেঘনা, যমুনা আছে, ব্রহ্মপুত্র আছে, তিস্তা নদী আছে, পশুর নদী আছে, সাঙ্গু নদী আছে, ফেনী নদী আছে। এই যে এত এত নদী আমাদের দেশে, এই নদীগুলোর আমরা ইন ডিটেল একটু চিন্তা করলে দেখবা অনেক ধরনের কমন, আমরা ঘুরে ফিরে সেই কমন আলাপ আলোচনাই দেখি। কি কি দেখি? নদীগুলোর উৎস কোথায়, প্রবেশ করেছে কোথা দিয়ে, ঠিক আছে, তারপরে আবার মিশেছে কোথায়, উপনদী বা শাখা নদী আছে কিনা, তারপরে আর কি দেখি আমরা, সেই নদীটার দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে। সো এই যে কমন, আরো কিছু হতে পারে, আরো কিছু আছে, আমার এক্সাক্ট এখন মনে আসছে না। উৎস, প্রবেশ, বাংলাদেশে কোথা থেকে উৎস, বাইরের দেশে কোথা থেকে উৎস, প্রবেশ করেছে কোন জায়গা দিয়ে, কোন কোন অঞ্চলের দিকে বয়ে গিয়েছে। সো এই জিনিসগুলোই কিন্তু তোমরা ভাইয়া, ধরো এখানে নদী লিখলা, নদী লিখে নদীর নামগুলো লিখলা, এখানে উৎস লিখলা, প্রত্যেকটা নদীর উৎস, প্রবেশ কোথা থেকে প্রবেশ করেছে, প্রত্যেকটা নদী কোন কোন জায়গায় মিশেছে, উপনদী শাখা নদী থাকলে কি কি আছে, দৈর্ঘ্য প্রস্থ কত। সেম ওয়েতে এই একটা বক্স তৈরি করা তোমাকে একই সাথে ভাইয়া এই কঠিন চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করতে সাহায্য করবে। আবার তোমার একটা সেলফ হ্যান্ডমেড নোট থাকছে যেটা তোমাকে পরীক্ষার হলে অ্যাডভান্টেজ দিবে। সো এই চ্যাপ্টারগুলো কঠিন লাগতে পারে 3 4 5, সেই কারণে এইভাবে দেখানো। ভয় পাওয়ার কিছু নাই, আমরা চেষ্টা করব যে এই চ্যাপ্টারগুলো একটু বক্স করে, এই মেথডটাকে আমি বলি ভাইয়া সেলফ কুইজ। সেলফ কুইজ মেথডে নিজেরা পড়তে পড়তে এইভাবে প্র্যাকটিস করলে, বা আমি কতটুকু পারছি দেখি তো হয় কিনা, এইভাবে লিখলে, তার মধ্যে আবার সবগুলো লিখো না, ঠিক আছে। ধরো এখানে নদী লিখলা, নদী লিখে নদীর নামগুলো লিখে বাকিগুলো ফাঁকা, নিজের মতো দেখলা যে হয় কতটুকু। এইভাবে যদি একটু প্র্যাকটিস করো ভাইয়া, ইনশাল্লাহ দেখবা যে এই প্র্যাকটিসগুলো করতে করতে তোমার মাথায় পড়াটা ভালোভাবে বসবে, তোমার হ্যান্ডমেডে একটা নোটও হয়ে যাবে। এবং একই সাথে আমাদের যে ফ্রাস্ট্রেশন কাজ করে, এই কঠিন চ্যাপ্টারগুলো আমরা বারবার করে রিডিং পড়ি, বারবার করে ভুলে যাই, এইটা হওয়ার চান্স কমবে। কেন কমবে ভাইয়া? কারণ এখানে আমরা সেলফ কুইজে কি করব, ধরো তুমি একটা লিখলে, ঠিক আছে, লেখার পরে দেখলা তুমি অর্ধেক পারো অর্ধেক পারো না, তুমি তাহলে কি করবা? খুব স্বাভাবিকভাবে আবার বইটা পড়তে যাবে। তো আবার যখন আমরা বইটা পড়বো, যে অর্ধেক আমরা পারতাম সে অর্ধেক আমরা তখন একদম মুছে ফেলবো, অর্ধেক একদম মুছে আবার প্রথম থেকে যখন লিখবো, আমাদের মাসল মেমোরিতে আমাদের পুরান পড়াগুলোও রিস্টোর করা হচ্ছে, নতুন যা আমরা পড়লাম, নতুন যা আমরা শিখলাম, মনে রাখলাম, সেটাও রিস্টোর হচ্ছে। সো তোমার এইভাবে পড়লে একটা স্মার্ট রিডিং হবে ভাইয়া, এবং একই সাথে এই কঠিন চ্যাপ্টারগুলো নিয়ে তোমাকে আর কোনো হ্যাজেল ফেস করতে হবে না, ঠিক আছে।
আশা করি এই মেথড একটু ইউজ করলে তোমাদের এই চ্যাপ্টারগুলো পড়ার জার্নিটা একটু ইজি হবে। দ্যাটস ওয়াই এই ভিডিওটা আশা করি ফলো করে তোমাদের যদি উপকারে আসে সেটাই আমার প্রাপ্তি, আর কিছু না। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। হয়তো বা আবার কোনো এরকম কন্টেন্ট বা নেক্সট ক্লাসে যে কোনো একটা প্রসেস হয়তো দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নাও, এবং অবশ্যই ভাইয়া যেটা মাস্ট, পড়াশোনাটা করো। ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে।